আরেকবার স্বাগত গোল টেবিলে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন স্বাধীনতা দিবসের আলোচনা। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনি ছিলেন আলোচনায়, বলছিলেন লড়াইটা সংস্কৃতির। হ্যাঁ, আমার মনে হচ্ছে কি যে সংকর সংস্কৃতির কথা বলছিলাম। সেই দেখেন আমাদের সংস্কৃতির আমাদের না, সারা পৃথিবীতে কম্পোনেন্টগুলির মধ্যে তো একটা হচ্ছে নেচার, প্রকৃতি আছে, মানুষ আছে, তার পেশা আছে, জীবন যেমন যাপিত জীবনের নানা অনুষঙ্গ আছে, এখানে ধর্ম আছে, এটা অস্বীকার করা যাবে না। এখানে কি আছে, এখানে মাটির ধর্ম যেটা ছিল, প্রাকৃত ধর্ম, আমরা যদি হিন্দু ধর্মই ধরে নিই, সেখান থেকে কিন্তু একটা কালচার ডেভেলপ করছে। মুসলিম ধর্ম থেকে এসছে, ইসলাম থেকে, বৌদ্ধজম, খ্রিস্টান, আদিবাসী অথবা যারা ধর্ম পালন করে না, অ্যানিমিস যারা বলছি, প্রকৃতি পূজক, এই সমস্ত কিছু এগুলি কিন্তু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে। বাঙালি কিন্তু এটাকে সেলিব্রেট করেছে, বাঙালি কিন্তু এই যে সংকর সংস্কৃতিকে উদযাপন করেছে। যার জন্য ধরুন রবীন্দ্রসঙ্গীতকে যখন নিষিদ্ধ করা হচ্ছে, তখন কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। ওটাকে আমি জাতীয় ঐতিহ্য মনে করছি। ওখানে একটা কথা আছে যে আপনার জাতীয়তাবাদটা গড়ে ওঠে কী করে। রবীন্দ্রনাথের বক্তব্য হচ্ছে জাতীয়তাবাদ গড়ে ওঠে, তার অসাধারণ একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে তোমার যে স্মৃতি সম্ভার আছে, সেই স্মৃতি সম্ভারে আমরা সবাই ঐক্যমত পোষণ করলে সেটা জাতীয়তাবাদ হয়, জাতি গঠিত হয়। তার আগ পর্যন্ত হয় না। আমি যদি বলি না এগুলি শেয়ার করি না, আমরা একমত না, কিন্তু ভারতের উনি যে বললেন যে ভারত জাতি থাকবে না, ভারত জাতি বলে কোনো জাতি হতে পারে না। বাঙালি, পাঞ্জাবি, সব রকম জাতি আছে, মারাঠা, আবার ভারত জাতি কোত্থেকে আসলো? ভারত একটা রাষ্ট্র হতে পারে, মহাজাতি হতে পারে, কিন্তু এক জাতি না। কিন্তু বাঙালি কিন্তু মোটামুটিভাবে এক জাতি ছিল। এটা হচ্ছে বাঙালির আমাদের সুবিধা ছিল, এবং বঙ্গবন্ধুর রাজনীতিটা খুব সহজে এখানে তিনি ইয়ে করতে পেরেছেন। তো এই যে এইখানে বঙ্গবন্ধু একটা ভাষণ 10ই জানুয়ারি 1972 যখন ফিরে এলেন, খুব ইম্পর্টেন্ট। উনি বলছেন, অনেক কথা বলেছেন ওই দিন, ওইটার ভিত্তিতে শাহরিয়ার একটু আগে যেটা বলছিল, ওইটার ভিত্তিও কিন্তু রয়েছে সংবিধান রচনায়। ওইটাতে পরিষ্কার বলেছেন, অনেক লম্বা বক্তৃতা ছিল, প্রায় 42 না 43 মিনিটের বক্তৃতা ছিল, দীর্ঘ বক্তৃতা। সেখানে উনি বলছেন যে আমাকে যখন কবর দেওয়ার জন্য ওই যে কবর খোঁড়া হলো, তখন উনি বলছেন যে আমি মানুষ। আমি তখন বলেছিলাম আমি মানুষ। খেয়াল করেন, অসাধারণ কথা। আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আপনি জাস্ট খেয়াল করেন, এই জায়গায় আপনি বলতে পারেন আমি মানুষ, আমি বাঙালি, আমি হিন্দু, একবার মরে দুবার মরে না। মানে আমরা আমাদের মতো করে নিতে পারি। তো এটা মুসলমান বলতে উনি নিজে মুসলমান বলেই বলেছেন, কিন্তু দুটো পরিচয় কিন্তু প্রথম, একটা হচ্ছে মানুষ অর্থাৎ বিশ্ব নাগরিক হওয়ার চেষ্টা, আর দ্বিতীয় হচ্ছে আমি বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করি। বিশ্ব এবং জাতি এবং মহাজাতি যেটা বলছি, মানব জাতি, সেটার সাথে আমাদের রাজনীতি এবং আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক রয়েছে। যোগ করছি আপনাকে, একটু আগে শাহরিয়ার ভাই যেটা বললো, আমার কাছে বঙ্গবন্ধুর, আমি কয়েকদিন আগে বাংলা একাডেমিতে একটি একক বক্তৃতা দিতে গিয়েছিলাম, সেখানে যে একটু পড়াশোনা করতে হয়েছিল, আমার কাছে যেটা শাহরিয়ার ভাই একটু আগে বলেছে, মানে এই যে সিনথেসিস করেছে বঙ্গবন্ধু, এই যে শোষিত মানুষের গণতন্ত্র, সেই জায়গায় এই যে তার যে ভাষণ দিচ্ছেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, তিনি এটা কিন্তু তার একেবারে একক ক্রিয়েশন, এবং তিনি ইউনিকলি এই জিনিসটি বাঙালি জাতির মধ্যে জাগিয়ে তুলতে পেরেছিলেন বলেই ওখানে কিন্তু আমাদের মানে জাতীয়তাবোধ, আমাদের ঐতিহ্য, আমাদের চেতনা, আমাদের ইউনিটি, যেটা কিনা নস্যাৎ হয়েছে 75-এর পরে। আমি একটা জিনিস সেখানে বলবো, আরেকটা জিনিস হচ্ছে ভাষার জায়গাটা বাঙালির একটা সুবিধা ছিল। আমরা যখন রাষ্ট্রটা সাজাবো, ওর ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমার ভাবতে হবে। আমি বলছি না একটা ভাষা তো উপরে থাকি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এবং এটি দ্বারা শাসন হচ্ছে, এর আগে কখনো হয়নি, আপনি 1000 বছরে পাবেন না। এই প্রথম বঙ্গবন্ধুর আমলেই, অর্থাৎ তার সংবিধানের মধ্য দিয়ে তার রচিত রাষ্ট্রভাষায় শাসন কার্যের ভাষা হিসেবে বাংলা আসলো। সবচেয়ে বড় অর্জন কিন্তু বাঙালির। আপনি যদি পাকিস্তানের কথা বলেন, এই ভাষাটা, মজার ব্যাপার হচ্ছে বাংলা ভাষাটা ব্রাত্যজনের ভাষা, শাসকের ভাষা ছিল না। সংস্কৃত ছিল, ফার্সি ছিল, ইংরেজি ছিল না, উর্দু তখনও ছিল না। পাকিস্তান আসার পর উর্দু আসলো। এখন উর্দুটা কি কারো ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ? বাংলা তো ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ না, উর্দু কারোর ল্যাঙ্গুয়েজ না, ভাষা না। খুব ইন্টারেস্টিং ঘটনা, হিন্দি কারো ভাষা না, মারাঠি, বাংলা, পাঞ্জাবি, কাশ্মীরি সব আলাদা ভাষা। এটি রাষ্ট্র একটি ভাষা তৈরি করেছে শাসন করার জন্য, জনগণকে শাসন করার জন্য। আর বাংলাদেশ হচ্ছে রিভার্স, জনগণের ভাষা রাষ্ট্র গ্রহণ করেছে দেশ পরিচালনা করার জন্য। শুধু সংস্কৃতিটাই আলাদা, এই রাষ্ট্রের সংস্কৃতিটা আলাদা। এই বিউটিটা বুঝতে হবে বিশ্বকে, আমাদেরকেও বুঝতে হবে। আমাদের এখানে যারা মৌলবাদী চিন্তা চেতনায় সন্তানদেরকে বড় করছে, তাদের বুঝতে হবে এই সংস্কৃতির লড়াইয়ে তারা পরাজিত হবে। আমি রশিদ ভাইয়ের সাথে এখানে একমত, এখানে আমাদের সাথে পেরে উঠবে, কিন্তু লড়াইটা, শক্তিটা তো ইন্ডিজিনিয়াস, লড়াইটা চলছে খুব বন্ধুর পথে। সেটা চলবে, সেটা চলবে। শাহরিয়ার কবির, আপনিও কি এই জায়গাটা একটু, আমি আরেকটু গভীরে যেতে চাচ্ছি, যেটা অধ্যাপক আহমদ শরীফের একটা পর্যবেক্ষণ,
যে বাচ্চু যেটা বললে যে সংস্কৃতির ক্ষেত্রে ধর্ম কিন্তু একটা উপাদান আছে। শরীফ স্যার যেটা করছেন, ইন্ডিকেট করছে যে আমরা তো ধর্ম তো এসছে জাতি গঠনের অনেক পরে। আমরা আগে কি ছিলাম? আমরা এনিমিস্ট ছিলাম, প্যাগান ছিলাম। তারপর এখানে হিন্দু ধর্ম এলো, বৌদ্ধ ধর্ম এলো, ইসলাম ধর্ম এলো, খ্রিস্টান ধর্ম এলো। উনি বলছেন বাঙালির বৈশিষ্ট্য হচ্ছে এমনই যে কোনো ধর্ম তারা অরিজিনাল ফর্ম যেটা ছিল, আদি যে মৌলবাদী যে ফর্ম, সেই ফর্মে তারা ধর্মটাকে গ্রহণ করেনি। হিন্দু ধর্ম যখন এখানে আসছে, বেঙ্গলে বাংলাদেশে যখন আসছে, তখন হিন্দু ধর্মকে কিন্তু আপোস করতে হচ্ছে। বৈদিক যে ধর্ম, একেবারে বৈদিক ধর্মটা এখানে বাঙালিরা গ্রহণ করেনি। বাঙালিরা বলছে আমাদের তো নিজেদের দেবী আছে, চণ্ডী যেমন হচ্ছে বৈদিক দেবী নয়, চণ্ডী হচ্ছে বাঙালি দেবী, কালো যে দেবী। তখন কি করছে ব্রাহ্মণরা, বৈদিক ব্রাহ্মণরা আপোস করছে মহাদেবের সঙ্গে কালীর বিয়ে দিয়ে, যে তোমাদের দেবীকে আমরা মানছি, তোমরা আমাদের দেবতাকে মানো। এইভাবে তারা হিন্দু ধর্মকে ইন্ট্রোডিউস করেছে। আরব বণিকরা যখন এলো, ধর্ম প্রচারকরা এলেন, তারা কিন্তু যখন ইসলাম প্রচার করছেন, একইভাবে তারা কিন্তু এখানকার লোকজ সংস্কৃতি যে বৈশিষ্ট্য সুফিরা, সেগুলোকে গ্রহণ করেছেন। তার আগে বৌদ্ধ ধর্মের কথা বলছে যে বৌদ্ধ ধর্মেরও যে প্রধান দুটো, যে তারা হীনযান মহাযান, তারা কিন্তু আদি অকৃত্রিম বৌদ্ধ ধর্ম এখানে প্রচার করতে পারেনি। এখানে তারপর অন্যান্য শাখাগুলো এসছে, বৌদ্ধ ধর্মের অন্য এলিমেন্টগুলোকে তারা নিয়ে এখানে একটা সংমিশ্রণ ঘটেছে। এই যে সংমিশ্রণের যে বিষয়টা, যেটা অধ্যাপক জিয়া বলছেন, বঙ্গবন্ধু যেটা খুব কারেক্টলি উপলব্ধি করতে পেরেছিলেন। আমরা কি করেছে, গ্রামের যার লোকায়ত সংস্কৃতি যেটা আমরা বলছি, মধ্যযুগে যান, শরীফ সাহেব ওটা খুঁজে বার করেছেন যে সবচেয়ে বেশি সংখ্যক আমাদের পুঁথি লেখা হয়েছে রাধাকৃষ্ণকে নিয়ে। কিন্তু তারপরেই যেটা তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদের সংগ্রহ থেকে দেখিয়েছেন যে 89টা পুঁথি তিনি পেয়েছেন সত্যনারায়ণ বা সত্য পীরের ওপর। এখন এই সত্যনারায়ণ দেবতাটি কে? এটা কোনো বৈদিক দেবতা না, এটা বাংলার লোকজ দেবতা। এবং এই সত্যনারায়ণকে বাংলার মুসলমানরা কি বলছে? সত্যপীর বলছে, একই ইমেজ। এবং একটা পুঁথির মধ্যে পাচ্ছে, সেখানে বলা হচ্ছে মক্কা রহিম আমি, অযোধ্যার রাম, কলিতে আমি সত্যনারায়ণ। একজন মুসলিম পুথিকার লিখছেন। এই যে ইসলাম, সুফি ইসলাম এভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো, এর সঙ্গে কিন্তু ওহাবিজমের কোনো মিল নেই, মওদুদিবাদের কোনো মিল নেই। তারা যেটাকে চাপিয়ে দিতে চাইছে এবং বারবার প্রত্যাখ্যাত হচ্ছে। ওহাবিবাদ যখন ঊনবিংশ শতাব্দীতে এসেছিল, কারা? শহরের কিছু এলিটরা এটা গ্রহণ করেছে, গ্রামের সাধারণ মানুষ ওহাবিবাদ প্রত্যাখ্যান করেছে। এবং একইভাবে আপনি দেখেন মওদুদিবাদ, পলিটিক্যাল ইসলাম আমরা যেটা বলছি, এখানে ৭১-এর মুক্তিযুদ্ধে দেখেছেন মানুষ এটা প্রত্যাখ্যান করেছে। বারবার তারা বোঝাতে চেয়েছে এই যে লড়াই হচ্ছে এটা ইসলামের বিরুদ্ধে, মানুষ কি সেটা মেনেছে? পাকিস্তানিরা এবং তাদের সহযোগীরা বারবার বলেছে যে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। গোলাম আজম বলেননি যে পাকিস্তান না থাকলে দুনিয়ার বুকে ইসলামের নাম নিশানা থাকবে না? বাংলাদেশের ইসলাম যারা মুসলমানরা কি এটা মেনেছেন? মানেননি। তো এই জায়গাটাই যে ধ্বংস করতে চাইছে, যে কারণে ওই যে পাকিস্তানও যেটা করেছে, জঙ্গি মৌলবাদীরা সুফিদের মাজারগুলোকে হামলা করেছে। আমাদের এখানেও দেখুন হজরত শাহজালালের মাজারে, লালনের আখড়াতে, বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলা হচ্ছে, সংস্কৃতি কর্মীদের ওপর, উদীচী থেকে শুরু করে সমস্ত জায়গাতে তাদের লক্ষ্যটা ছায়ানটের বর্ষবরণ, সব জায়গায় হচ্ছে বাংলার সংস্কৃতি। ৭১ সালে দেখুন ওই যে আলতাফ মাহমুদের থেকে শুরু করে যে জাহিরান বলুন, শহীদুল্লাহ কায়সা, এই যে সমস্ত সিরাজউদ্দিন হোসেন, যে বাঙালি জাতীয়তাবাদের কথা যারা বলছেন, বাংলার সংস্কৃতির আবহমান, বাংলার সংস্কৃতির কথা যারা বলেছেন, তারাই কিন্তু টার্গেটেড হচ্ছেন। মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার, বাংলার শিক্ষকরা, তারা জানে যে এদেরকে হত্যা না করলে এই জাতির যে উত্থান, এটাকে প্রতিহত করা যাবে না। জাতি যদি স্বাধীন হয়ও, এটা একটা পঙ্গু জাতি হবে, বা যারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবং সেই কাজটি এখনও চলছে। গত বছরের যে ব্লগার হত্যা যেটা, এটাকে আপনি ৭১-এ সেই একই কায়দা। এবং এইটার সঙ্গে আমি মিল বলছি যে কি, এই যে রশিদ ভাই এটা করবেন, আজকে আল কায়দা আইএস যেটা করছে, যেভাবে জাস্টিফাই করছে গণহত্যাকে ইসলামের দোহাই দিয়ে, ৭১-এ জামাত তো তাই করেছিল। এবং আল কায়দা আইএস অনুপ্রাণিত হয়েছে জামাতের মওদুদিবাদ দ্বারা, ওয়াহাবিবাদ দ্বারা, কিংবা হাসান আল বান্না, সাইদ কুতুবেদের লেখা দিয়ে। এবং একই দর্শন, ওই যে যেটাকে আমরা বলছি রাজনৈতিক যে ইসলাম, যেটা এই দর্শনটাকে তারা এখন চাপিয়ে দিতে চাইছে। কিন্তু আমি আশাবাদী ওই কারণেই, 2013 সালের মহাতাণ্ডব তো আমরা দেখেছি, হেফাজত কালকেও একটা করবার চেষ্টা করেছে যে রাষ্ট্রধর্ম তারা মানবে না।
কথা হচ্ছে তোমরা যদি না মানো তোমরা পাকিস্তান চলে যাও। 71-এ হেফাজতের নেতারা তো সব মুজাহিদ বাহিনীতে ছিলেন, নেজামে ইসলাম করতেন। ঠিক আছে, আমাদের অপশন খুব পরিষ্কার যে আমরা এখন আরো বড় বিস্তৃত ফিল্ড তৈরি হয়েছে, আইএস হয়েছে, তারা চলে যেতে মুনতাসির পারে। মামুন এটা খুব লিখেছেন খুব চমৎকার ভাবে। মামুন লিখেছে বাচ্চু এই যে রিসেন্টলি, যে আমরা যে আটকে পড়া পাকিস্তানি বলতে খালি এই জেনেভা ক্যাম্পের বিহারীদের কথা বলছি কেন? মাথায় মগজে যাদের পাকিস্তান তাদেরকে শুদ্ধ আমরা বাইরে পাকিস্তানে পাঠিয়ে দেবো। আটকে পড়া, এটাও আটকে পড়া পাকিস্তানি। এখন এদেরকে কেন আমাদের এত বছর ধরে পুষতে হবে? সেটাই হচ্ছে আমাদের এখন কিন্তু ভাবা একই দরকার। সাথে শাহরিয়ার ভাই, আমাদের বিরতির সময় হয়েছে, যাব, কিন্তু তারপরে ছোট্ট করে যদি বলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে সংস্কৃতি লড়াইটা করার কথা, তারা কি সেখানে আছে কিনা? আমি ওইটাই বলতে চাইছিলাম বাচ্চু। তুমি দেখো 7 বছর হলো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এখনো আমরা কবির চৌধুরীর শিক্ষানীতিটা বাস্তবায়ন করতে পারলাম না। এখনো তোমরা একটা সংস্কৃতি নীতি, আমাদের কোনো সংস্কৃতি নীতি নেই, আমাদের শিক্ষানীতি নেই, নারী নীতি, হেফাজতের বাধার কারণে নারী নীতি নেই। এখন ফলটা কি হচ্ছে? ওই যে পাকিস্তানি যে দর্শন, পাকিস্তানি এদের তো বিশাল অর্থের ইসে রয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে তারা এই যে মগজ তোলার জন্য। আপনি ইন্টারনেটে বলেন, সাইবার ওয়ারফেয়ার যেটা বলছে, সর্বত্র গণমাধ্যমগুলোতে ওরাই তো নিয়ন্ত্রণ করছে। মনোজগতে তাদের যে পাকিস্তানের আধিপত্য তৈরি হয়েছে, সেইটাকে দূর করে যদি আমি মুক্তিযুদ্ধের চেতনার, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মূল্যবোধগুলোর আধিপত্য যতক্ষণ প্রতিষ্ঠিত করতে না পারবো, যার জন্য বাচ্চু যে কথাটা বললাম, হচ্ছে এখন লড়াইটা কিন্তু মূলত সংস্কৃতির লড়াই। আমাদের সংস্কৃতির ক্ষেত্রে আমাদের আধিপত্য বিস্তারের লড়াই, মনোজগতে আমাদের আধিপত্য শাহরিয়ার যেটা বলছিল, বিস্তারের লড়াই। 80-র দশকে যারা বড় হয়েছে তারা তো ভুল ইতিহাস, ভুল সংস্কৃতি সংস্কৃতি শিখে শিখে আসছে। তারাই এখন কিন্তু সমাজের বিভিন্ন মাথায় জায়গায় বসে আছে। রয়েছে। সুতরাং এটা খুব কঠিন সময় আমাদের। আরেকবার স্বাগত। গোল টেবিলে কথা বলছি মুক্ত চিন্তার স্বাধীনতা দিবসের আলোচনা। মেজর জেনারেল রশিদ, পর্যায়ে আসছি আপনার কাছে। আজকে সারা দেশে একটা চেষ্টা আছে আমাদের স্বাধীনতা হরণের, কিন্তু বিশাল জনগোষ্ঠী এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আছে। কিন্তু কৌশলগত দিক থেকে আপনার কাছে কি মনে হয়, আমরা কি শুধুই একটা আইন শৃঙ্খলা সমস্যা, নাকি না সামাজিক একটা জাগরণের প্রশ্ন আসছে? সাংস্কৃতিক লড়াইয়ের কথা তো আমরা শুনলাম। এই জায়গাটা তো কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর একক সমস্যা হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে চেতনার আইন সম্পর্ক। শৃঙ্খলা বাহিনীর ভিতরেও সংস্কৃতির লড়াইটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যেটা আগেই বলেছি যে জাতীয় মূল্যবোধ এটি হচ্ছে অ্যাবসলিউটলি জাতিসত্তার নিজস্ব বিষয়। তো আইন শৃঙ্খলা বাহিনী বা শিক্ষকে যিনি কাজ করছেন, যিনি সংস্কৃতি কাজ করছেন, তারা তো এই জাতির একটি অংশ। তো এই জাতিসত্তা বোধটা যেটা থাকবে সেটা কিন্তু সবার ভেতরেই একইভাবে গড়ে উঠবে। আমাদের এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা বলেছেন যে স্বাধীনতা হরণ করা হচ্ছে কিনা, সেটি যে বাংলাদেশ যে স্বাধীন দেশ এবং যে মূল্যবোধ এবং যে চেতনার উপর ভিত্তিতে দাঁড়িয়ে আছে, আমাদের যারা তখন আমাদের বিরোধিতা করেছে এবং তাদের যে জেনারেশনটা এই জিনিসটাকে স্বীকৃতি দিতে নারাজ, সেখান থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতি বলেন সব কিছু কিন্তু একটা কাইন্ড অফ এ ডিভিশন আমরা দেখছি। সব জায়গায় এই ডিভিশনটা যখন দেখছি, তখন অটোমেটিক্যালি একটা দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন এই দ্বান্দ্বিক পরিস্থিতিতে যেখানে গুরুত্বপূর্ণ যে আমাকে আমার দেশীয় মূল্যবোধ, আমার সভ্যতা, আমার কৃষ্টিকে বাদ দিয়ে আপনি একটা কৃত্রিম মূল্যবোধ আমার উপরে চাপিয়ে দিচ্ছেন, সেখানে কি কাজে লাগাচ্ছেন? আপনি ধর্মকে কাজে লাগাচ্ছেন, যে আমি ইসলাম, সেহেতু এটা ইসলামী চেতনায় চলতে হবে। এখন ইসলামী চেতনার ডেফিনেশনটাকে তারা বিকৃত করছে। আমরা দেখেছি ইসলামের জন্মের পরে যে ডাইভারজেন্স, শিয়া হয়েছে, সুন্নি হয়েছে, এরপরে ইমামরা এসেছে, এক একটা ইমামের এক একটা ফলোয়ার্স হয়েছে, তারপরে এক এক দেশের সংস্কৃতির সাথে, যেটি শাহরিয়ার কবির বললেন যে এটি তার সাথে মানিয়ে সহনশীল হয়েছে। তো সেখানে আপনি এখন এটিকে ব্যবহার করতে চাচ্ছেন যে দেশের যে সংস্কৃতি আছে এটিকে আপনি নষ্ট করে, কৃষ্টিকে নষ্ট করে, এই চেতনা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের যে এক্সিস্টেন্স সেটি কিন্তু আর থাকে না। তো লড়াইটা কিন্তু সেখানে, সেই লড়াইয়ে থাকার জন্য প্রথম যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে এই বাংলাদেশ কেন করেছি এবং বাঙালি জাতিসত্তার উপর ভিত্তি করে যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটাকে ধরে রাখতে হবে। আর যখনই এখানে আপনি কৃত্রিমতা চাপিয়ে দেবেন,
ধর্মের নামে চাপান বা অন্য কিছু মৌলবাদের নামে চাপান, উগ্রবাদের মধ্যেই চাপান, তখন দেশকে এটাকে আরও বেশি ফ্রাজাইল করছে। সেখান থেকে বেরিয়ে আসার মূল কারণ হচ্ছে যে যারা বিরোধিতা করছে তারা তো এ দেশেরই জনগণ। এখানে একটা কনসেপ্ট আছে যে তারা বিরোধিতা করছে বাংলাদেশের, এই বিরোধিতা কি রাজনৈতিক বিরোধিতা? আমি মনে করি না, এটা জাতিসত্তার বিরোধিতা। তো জাতিসত্তার বিরোধিতা করে সেই জাতির মাটিতে থাকার অধিকার আপনি তাকে দেবেন কি দেবেন না, দ্যাটস এ বিগ কোশ্চেন। সেটি এখন বড় প্রশ্ন, যেটা সাজেবে বলেছে। তাহলে মাথার মগজে যদি পাকিস্তানের চিন্তা থাকে, তারাও হচ্ছে পাকিস্তানে চলে যেতে হবে। এই জায়গাটাতে কমাতে হলে আমি বাচ্চু ভাইয়ের দিকে তাকাবো যে আপনি সংস্কৃতি এবং মুক্ত চিন্তার বিকাশ ঘটাবেন। ধর্মর জায়গায় থাকবে। ওই দিন আপনার এখানে একটি দেখছিলাম একটা টক শো হচ্ছিল, যেখানে হেফাজতে ইসলামের এক নেতা ছিলেন স্ক্রিনে। তাকে জিজ্ঞেস করা হলো যে যখন আমাদের এখানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, তখন কি আমরা মুসলমান ছিলাম না? তারপরে রাষ্ট্রধর্ম হয়েছে, হওয়ার পরে কি আমার মুসলমানিত্ব বেড়ে গেছে? আবার ধর্ম, তো রাষ্ট্রে যখন আপনি ধর্ম দিচ্ছেন না, এটি একটি বিশ্বাস, এটি মানুষের মধ্যে থাকবে, এটি চলমান থাকবে। এটার সাথে যখন রাষ্ট্রকে যোগ করা হচ্ছে, এটি একটি ভুল তত্ত্ব। এবং মানুষকে ওই ধর্মীয় উন্মাদনায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যেই তারা এটা ব্যবহার করছে। তো এই ব্যবহার যে হচ্ছে মানুষ, এটি আমার মনে হয় মানুষকে সচেতন করতে হবে যে তারা ধর্মকে ব্যবহার করছে, এটি আসল ধর্ম না। এই বিকৃত ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হলে প্রথমে যেটি দরকার, সহনশীল সমাজ, সংস্কৃতির বিকাশ, সংস্কৃতির চর্চা এবং জাতির যে আসল ইতিহাস, বাংলাদেশের যে আসল ইতিহাস, এটি সম্পর্কে নতুন প্রজন্মকে আপনাকে জ্ঞান দান করা, দীক্ষা দান করা, যাতে ভবিষ্যতের দিকে তখন সংঘাতটা সে ওই চেতনায় যদি বেড়ে ওঠে, তাহলে এই সংঘাতকে সে পাত্তা দেবে না। আমার মনে হয় ওইখানটাই সবচেয়ে গুরুত্ব বহন করে। এই লড়াইয়ের জায়গাটা কি হবে জানি না, কিন্তু ডক্টর, যে আপনার কাছে আসছি, মুক্ত চিন্তার বিকাশের জন্য মুক্ত বুদ্ধির লড়াইটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখি দল আসলে সরকারে বিলীন হয়ে যায়, এবং আমরা দেখি যে আপনি প্রায় সময় বলেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, সেখানে ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্সিয়ার অভাবটা বেশি পরিলক্ষিত হচ্ছে। এখানে কি কোথাও কি আমার কাছে মনে হয় যে চেতনার জায়গা থেকে আমরা বিচ্যুত হয়েছি? না, এটা একটা জিনিসটা হচ্ছে যে দীর্ঘদিনের যে সংস্কৃতি, আমরা অলরেডি যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যেই কিন্তু আপনার এই উত্তরটা নিহিত আছে। যে এই যে দীর্ঘদিনের যে সংস্কৃতি বাংলাদেশে চেপে বসেছে, এত সব লুম্পেন ক্লাস, এত সব ইন্টারেস্ট গ্রুপ এখানে ডেভেলপ করেছে, এত প্যারোকিয়াল নেগেটিভ শ্রেণী গ্রুপ গোষ্ঠী এগুলো ডেভেলপ করেছে, এবং তাদের কানেক্টিভিটি এমন জায়গায় ছড়িয়ে গেছে যে হয়তো আমরা ইউটোপিয়ান জায়গার থেকে বা যারা খুব র্যাডিক্যাল রাজনীতি করে, তারা কিন্তু মাঝে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কেও কিন্তু এই ধরনের কথা বলে যে এটা করা হলো না, এটা করতে পারতেন। তো এটি এত আপনি দেখবেন আপনার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান, আমরা এখানে যারাই বসে আছি, প্রতিটি প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে এই নেগেটিভ বা কনজারভেটিভ ফোর্স এমন জায়গায় চলে গেছে, আপনি চাইলেও কিন্তু এটি রাতারাতি এই জায়গায় নিতে পারবেন না। তবে একটা জায়গায় আমি বলি যে বাংলাদেশ শাসক দল আওয়ামী লীগ, আমি এটা নির্দ্বিধায় বলছি আপনাকে, একটা ছোট উদাহরণ দিই, খুব সিলি মনে হতে পারে। দেখেন, এই যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটা অফিস, 7টি বছর ধরে আপনি আওয়ামী লীগ ক্ষমতায়, আপনার এই যে আধুনিক প্রযুক্তি, আধুনিক চিন্তা ভাবনা, এই যে গ্লোবালাইজেশন, আমরা কানেক্টিভিটি যাই বলি, আপনি দেখেন কীরকম একটা অফিসের একটা উন্নয়ন ঘটেনি, কিন্তু আপনি দেখেন এখানে কত হাইব্রিড নেতার কোটি কোটি টাকার যে কালচারটা আমরা বলছি যে সামরিক শাসকদের, এই আওয়ামী লীগের ভিতরেও কি এই অফিস বঙ্গবন্ধু এভিনিউ থেকে এখন বেশি ধানমন্ডি হোক, অভিজাত ধানমন্ডিও কিন্তু সেই রকম ভাবে, আমি বলছি যে এটা শুধু আসবাবপত্রে সাজানো মিন করছি না আপনার, এটার ওই যে চেতনার, আপনি বলছেন যে একটা থিঙ্ক ট্যাঙ্ক, আপনি একবার চিন্তা করে দেখুন যে বঙ্গবন্ধু কি প্রতিকূল অবস্থার মধ্যে এবং কি বিশাল আকৃতির একজন নেতা ছিলেন, তার মধ্যে তিনি এই যে 6 দফা দেওয়ার সময় রেহমান সোবান বা আনিসুর রহমান, কিংবা এই যে আমাদের ইভেন ডক্টর কামাল হোসেনের মতো ইয়াং, আমিরুল ইসলামের মতো ইয়াং জেনারেশন যারা একটু ইন্টেলেকচুয়ালি শার্প, তাদেরকে কিন্তু তিনি নিয়ে এসছেন এবং তাদেরকে তাদের বুদ্ধি নিয়েছেন। এবং এমনকি আমরা দেখেছি যে ওই যে তিনি বলতেন যে আমি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই,
প্রকৃত অর্থে কিন্তু সেটা করে দেখিয়েছেন তিনি প্ল্যানিং কমিশনের 4 জন আপনার একেবারে প্রফেসরদেরকে, ইসলাম সাহেব ছিলেন, প্রফেসর নুরুল ইসলাম অনু, উনি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন, ছিলেন। এবং মোশাররফ হোসেন, আনিসুর রহমান, ইসলাম, রেহমান সোবান, এই অধ্যাপক 4 জন, তাহেরুল ইসলাম। তাহেরুল ইসলাম সাহেব ছিলেন। তো আলটিমেটলি আমি বলছি, এবং আপনি দেখেন কবির চৌধুরী সাহেবকে উনি সেক্রেটারি করেছিলেন, এডুকেশন সেক্রেটারি। তো আলটিমেটলি আমি বলবো যে এই জায়গা থেকে এই রিফ্লেক্সিভ হওয়া উচিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি অনুরোধ করবো যে আমি মানে এটা একটা আত্মসমালোচনা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এর মধ্য দিয়ে কিন্তু আজকে যে আমরা সামনে যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্ন দেখার জন্য কিন্তু আপনার ভেতরে, কারণ আপনি আরেকটা জিনিস বলি, দেখেন রেজা ভাই, আপনি ইউটিউবে যান, ইউটিউবে যে দেখেন যে এই সরকারের এগেনস্টে প্রোপাগান্ডা, প্রচারণাটা কত strong। বাবা বঙ্গবন্ধুর এগেনস্টে প্রচারণা, আপনি সেই আপনি জায়গাটা গুগলে শুধু বঙ্গবন্ধু টাচ করলে দেখবেন কি পরিমাণ নেগেটিভ নেগেটিভ ক্যাম্পেইন। সো আমি ওরা মনে কত করি যে সক্রিয়। এই জায়গাগুলোকে, কারণ আমরা একটা জায়গা কিন্তু উত্তরণ ঘটিয়েছি। ইউরোপে যেমন আপনি দেখেন ওল্ড মুভমেন্ট হয়েছে, লেবার মুভমেন্ট হয়েছে, তারপরে আপনার সোশ্যাল মুভমেন্ট 60s সারা পৃথিবীতে কালচারাল ইস্যু নিয়ে হয়। আমাদের কিন্তু আমরা পুরোপুরি ওই জায়গায় না গেলেও আমাদের দারিদ্র, আমাদের যেই মানে প্রতিকূলতা কেটে কিন্তু আমরা একটা টেক অফ পর্যায়ে চলে এসেছি, অর্থনৈতিক ইন্ডিকেটর, সামাজিক ইন্ডিকেটরের জায়গায়। এখন আপনাকে এই ইস্যুগুলোর দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। যেটা আমি বলছিলাম যে আপনার একটা শক্ত থিঙ্ক ট্যাঙ্ক থাকবে না কেন, আপনার ভবিষ্যৎ 5 বছর পর, 10 বছর পরে শুধু আমি অর্থনৈতিক ইন্ডিকেটর দিয়ে আমি বিবেচনা করব না, আপনি ফিলসফিক্যাল জায়গার থেকে কেন চিন্তা করতে পারবেন না যে কি হতে পারে। মানে আমি বলছি যে এটা খুবই জরুরি, এবং এটি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, এই সব কিছুর মধ্যেই কিন্তু এটা আমি বলবো যে এর সাথে একটা সাযুজ্য আছে। এবং আপনি তো ইউনিভার্সিটির শিক্ষক, পাবলিক ইউনিভার্সিটিগুলো, আমাদের গণমাধ্যমকে আপনি নজরে রেখেছেন, এবং আমাদের সিভিল সোসাইটি, আপনার কাছে কি মনে হয় আমরা থিঙ্ক ট্যাঙ্ক কোথাও বিভ্রান্ত? নো, এটা বিভ্রান্ত না, এটারও আমরা বারবার বলেছি। দেখেন, বিভ্রান্তর বিষয় না, এটিও আসলে একটা মানে ওই যেটা বলছিলাম যে পুরো ইনস্টিটিউশন, পুরো সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমাদের একটা বড় ধাক্কা লেগেছে। 21 বছর চারটাখানির কথা না। আপনি মানে আমি মাঝে মাঝে ভাবি, দেখেন বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসলো, তিনি এসে হাউজিং ক্রাইসিসের প্রথম যে জিনিসটি তিনি বাস্তুহারাদের জন্য দত্তপাড়ায় সেই টঙ্গীতে রিহ্যাবিলিটেশন করার চেষ্টা করলেন। মানে আপনি শ্রেণী বিষয়টা খেয়াল করেন, সাধারণ মানুষের অধিকার। আর জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, তিনি কি করলেন, ওই যে আপনার আইয়ুব খানের যে DOHS 1 তৈরি করা হয়েছিল, জিয়াউর রহমান এসে এত বছর পরে DOHS 2 যেটা মহাখালীতে সেটা তৈরি হয়েছে। মানে এই যে এভাবে একটা উনি যেটা বলেছেন, রশিদ ভাই যেটা বলেছেন, একটা কৃত্রিমভাবে আপনি সমস্ত কিছু তৈরি করা হয়েছে। আপনি সাধারণ মানুষের মুখ দিয়ে বলছেন, আপনি ওইদিকে মানে একেবারে টোটো। আমি দেখছি যে আইয়ুব খান PPA করছে, জিয়াউর রহমান PPR করছে, এবং ওই যে PPR এর মধ্যে উল্লেখ ছিল 76-এ যে আপনার ছাত্র ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের জন্য। আজকের আমি তো বলি, আজকের যে কথাটি আপনি বললেন যে সিভিল সোসাইটি বিভ্রান্ত, সিভিল সোসাইটির এক ধরনের আমি বলবো যে একটা রাজনৈতিকরণ হয়েছে। এই PPR এর মধ্যে কিন্তু একটি বড়, যখন আপনি হিজবুল বাহারের মধ্যে আপনি তুলে নিয়ে আসছেন, আপনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। সো আলটিমেটলি আমি বলবো যে এখানে কিছুটা সমস্যা আছে, নাই আমি বলবো না। আমাদের পাবলিক ইউনিভার্সিটি, আপনাদের সাংবাদিকতা জগৎ বা যারা ক্রিয়েটিভ চিন্তা করেন, সেখানে একটা বড় অংশ যাদের হয়তো সুবিধাবাদী চরিত্র ঢুকে গেছে, বাট সেই জায়গাটাও অ্যাড্রেস আমি ডক্টর জিয়ার কথা সূত্র ধরে বলছি যে তুরস্কে এখন কামাল আতাতুর্কের পার্টি তো বিরোধী দলে। আমি 2 বছর আগে ওদের পার্টি হেডকোয়ার্টারে গেছিলাম, আনকারাতে। বিশাল 11 তলা একটা ভবন, গোটাটাই হচ্ছে পার্টি অফিস। একটা ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখালো, একটা IT নিয়ে কাজ করছে, বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি নিয়ে সরকারের যতগুলো মন্ত্রণালয়, পার্টির ভেতরে ততগুলো সেকশন, তারা শ্যাডো গভর্নমেন্ট হিসেবে সেখানে পুরোটা কাজ করছে। ক্ষমতায় তো এখন জামাত বান্ধব একে পার্টি, কিন্তু এই যে এস্টাবলিশমেন্টটা, শত শত হোল টাইমার সেখানে পূর্ণাঙ্গ, এবং তাদেরকে বেতন ভাতা সব দেওয়া হচ্ছে, দলের জন্য কাজ করছে। যে দলের আদর্শটা ওই যে কামাল আতাতুর্ক যে আদর্শটি তৈরি করেছেন। এখন আপনি দেখুন, আওয়ামী লীগ যে একেবারে ক্ষমতায় ছিল না তা না, বঙ্গবন্ধু যে 3.5 বছর ছিলেন, তিনি কিন্তু দলের জন্যে ওইভাবে কিন্তু ভাবেননি। তার সময় কমিউনিস্ট পার্টি
বাড়ি বরাদ্দ করেছে, জমি নিয়েছে। আওয়ামী লীগ সেই ছোট্ট জায়গাতে পড়েছিল। এখনো যে এই যে শত শত কোটি টাকার মালিক তো আওয়ামী লীগের নেতারা রয়েছেন, তারা কি ওরকম একটা আওয়ামী কমপ্লেক্স তৈরি করতে পারে না যেখানে এই যে মানে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা যে আপনার থিঙ্ক ট্যাঙ্ক এখানে কালচার নিয়ে কাজ করবে, এডুকেশন নিয়ে, সায়েন্সের টেকনোলজি নিয়ে, গণমাধ্যম নিয়ে কাজ হবে, সবগুলো নিয়ে কাজ হবে সেখানে। নাসিরুদ্দিন বাচ্চু, এই একই আলোচনা। না, আমি বলবো যে পলিটিক্যাল কালচারের কথা আসছে। আসলে পলিটিক্যাল কালচারে অনেক পিছিয়ে আছি আমরা, আসলে অনেক পিছিয়ে। অনেক পিছিয়ে আছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির খুব একটা বড় মানে ৭৫-এর পরে যে ক্ষয়টা হয়েছে, ইরোশনটা হয়েছে, এইটা রিকভার করতে সময় লাগবে। কারণ কি, পুরোটা তার মধ্যে মুক্তবাজার অর্থনীতি চলে আসছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হয়েছে, ভোগবাদী এবং আপনার বিশ্বায়ন হয়েছে, আপনার সামনে আইটি চলে আসছে, আপনার পাম টপের মধ্যে পৃথিবীর সমস্ত সংবাদ রয়েছে। অবশ্যই এই জায়গাটা আমি সমর্থন করি। আবার আমি মনে করি অনেক বেশি, যে আমরা শুরুতে আপনি বাক স্বাধীনতার কথা বলছিলেন, আমি মনে করি যে এখন লোকের বাক স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। আপনি টেলিভিশনে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, রেডিওতে থাকতে পারে, পত্রিকা দিচ্ছে না, এটা কয়টা লোক? কিন্তু মনে হচ্ছে প্রতিক্রিয়াশীলদের বাক স্বাধীনতা বেশি হয়ে গেছে। না, সবারই, আমাদেরও আছে, সত্যি কথা বলি, প্রত্যেকের। এটা কিন্তু ওপেন থাকবে, স্কাই ইজ ওপেন। আমি ওই জায়গাটা সমর্থন করি। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো, যেটা জিয়া বলছিলেন বা শাহরিয়ার বলছিলেন, সেটা খুবই সত্যি যে আসলে আমি পাশের একটা রাষ্ট্রের মানে ভারতের একটা স্টেটের একটা এক্সাম্পল দেব। ত্রিপুরা, ফাস্টেস্ট গ্রোয়িং স্টেট অফ ইন্ডিয়া। সব ইন্ডিকেটর ওরা হায়েস্ট, কিন্তু এখন শুধুমাত্র অর্থনীতিতে পিছিয়ে আছে, বিকজ এটা সেন্টারের একটা চাপ আছে ওদের উপরে, দেয় না ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এরকম, এডুকেশনে হায়েস্ট, হোমস্টেডে হায়েস্ট, সোশ্যাল অর্ডারে হায়েস্ট, মানে সব কিছু তোরা ১ নম্বরে আছে ইন্ডিয়া। কী করে সম্ভব? আমি পার্টি অফিসে নিয়ে গেছি, সিপিএম অফিসে কিছুদিন আগের কথা বলছি, যে দেখি কি এই পার্টি অফিস ছোট্ট, খুব যে বড় তা না, কিন্তু খুব সাজানো গোছানো, রুম আছে ছোটো ছোটো। চিফ মিনিস্টার এসেও কিন্তু প্রতিদিন আসতে হচ্ছে তাদের প্রত্যেকটা মন্ত্রীকে, আপনি ভাবেন। এবং পার্টির লোকজন তাদের সাথে প্রশ্ন এবং বাহাস চলছে, আলাদা আলাদা টেবিল আছে, আলাদা আলাদা কক্ষ আছে, এবং সপ্তাহে একদিন গ্রাম থেকে লোক চলে আসে, পার্টির লোকজন এসে তার গ্রামে কি সংকট, ওই মন্ত্রীর দপ্তরে না যেয়ে পার্টি অফিসে তাদেরকে ধরছে। সো কী হচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন একটি গ্রামীণ চাহিদার সংস্কৃতির সাথে রাষ্ট্রের করণীয় সংস্কৃতির একটা সমন্বয় এবং সমঝোতা চলছে। আপনি এটা কেন পাচ্ছেন? আমি বাচ্চুর সঙ্গে একটু যোগ করে, যে প্রথমবার শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় এলেন ৯৬ সালে, ৯৭ সালে একটা অসাধারণ কর্মসূচি, যে ছাত্রলীগের জন্য তরুণ নেতৃত্ব তৈরি করবার জন্য তারা ৩ দিনের একটা সম্মেলন করলেন টুঙ্গিপাড়াতে। প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেটা উদ্বোধন করলেন, এবং ওয়ার্কশপের মতো, এবং সেখানে ক্লাস নেওয়া হবে। আমাদের মতন লোকদেরকে, কবির চৌধুরী গেলেন, মুনতাসির মাহমুদ, সৈয়দ শামসুল হক, আমরা সব ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা ছাত্রলীগের সারা দেশ থেকে ৩,০০০-এর ওপর ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এরা সব গেছে, এবং তাদেরকে দেখলাম স্কুলে ফ্লোরের মধ্যে বিছানা করে শুয়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, জেনারেল ঈশা লঙ্গরের মতন একটা ব্যবস্থা। এই যে কর্মসূচিটা, আমরা বললাম প্রতি বছর এটা করুন, কিন্তু ওই একবারই মাত্র হলো, সেটা একবারই হলো এবং সেটা বন্ধ হয়ে গেছে, এবং ছাত্রলীগ এখন এক আতঙ্কের নাম। সেটি আমরা একটা বিরতিতে যাব, দর্শক সঙ্গে থাকুন। শাহরিয়ার কবির, আসছে আপনার কাছে। ধর্মীয় অবমাননার অভিযোগ দিয়ে খুন করার সংস্কৃতি আছে পাকিস্তানে, বাংলাদেশে নেই, কিন্তু বাংলাদেশে এটা চালু করার চেষ্টা হচ্ছে। পাকিস্তানে ব্লাসফেমি আইন আছে, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে পাকিস্তানের ব্যাপারে। এই যে আবার একটা দাবিও উঠছে ব্লাসফেমি আইনের, কোনো কোনো সেক্টর থেকে, জামাত করে, হেফাজত করে, আমরা দেখি নীরবে বিএনপি তার সমর্থন করে। ব্লাসফেমি আইন চালুর পরে পাকিস্তানের সমাজের পরিবর্তনটা আপনার মানে নেগেটিভ পরিবর্তনটা? না, গোটা যে ওই যে সন্ত্রাসের, পাকিস্তানকে এখন তো বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, বিপজ্জনক রাষ্ট্র। কারণ পাকিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের কারখানা, সন্ত্রাস তারা উৎপাদন করছে, সন্ত্রাস বিপণন করছে, সন্ত্রাস রপ্তানি করছে। তো এই যে ব্লাসফেমি আইনটা পাকিস্তানে যখন হয়েছে, এটার তো প্রতিবাদ তো শুধু নাগরিক সমাজ নয়, সেখানকার মন্ত্রীরা পর্যন্ত করেছেন। আমার পাকিস্তানের ওপর যে আমার ছবি আছে, সেখানে দেখেছেন যে শাহবাজ ভাট্টিকে কিভাবে তারা মারল, কিভাবে তারা পাঞ্জাবের গভর্নরকে হত্যা করলো, তার বডিগার্ড, যে তারা বলেছিলেন যে ব্লাসফেমি ল পাকিস্তানে থাকা উচিত না, ওই যে আসিয়া বিবির মামলাতে। আমাদের এখানে খুব মজার ব্যাপার আপনি দেখবেন, ৯২ সালে জামাতে ইসলামীর নিজামি প্রথম ব্লাসফেমির যে এটা তারা
ইয়েতে আনলো, বিল জমা দিল, কিন্তু এটা নিয়ে তারা পার্লামেন্টে মুভ করেনি। তখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা ব্লাসফেমি নিয়ে চিৎকার করে, ব্লাসফেমি আইন পাশ করতে হবে ইত্যাদি। কিন্তু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জামাত নিজামী যৌথভাবে যুগপৎ ক্ষমতায় ছিল, তখন কেন তারা ব্লাসফেমি আইন চালু করেনি? কারণ তারা জানে সভ্য পৃথিবী এটা অনুমোদন করবে না, পৃথিবীর কোনো দেশ এটা সমর্থন করবে না। তাদের মতলবটা হচ্ছে কি আওয়ামী লীগকে বিব্রত করা। কেন তোমরা ক্ষমতা এসছো তখন তোমরা ব্লাসফেমি করোনি কেন? ক্ষমতা এসছো তোমরা ইসলামিক রিপাবলিক ঘোষণা করোনি কেন? কখন তোমরা কোরআনকে তোমাদের সংবিধান ঘোষণা করোনি কেন? জামাতে ইসলামের ম্যানিফেস্টো হচ্ছে কোরআন আমাদের সংবিধান, মানবরচিত। ওরা যখন ক্ষমতায় যাবে তখন এগুলো করবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এগুলো করবে। এটাই হচ্ছে যে পুরো বিষয়টাই যে রাজনীতি, এর সঙ্গে ধর্মের কোনোই সম্পর্ক নেই। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে ওই যে পাকিস্তানি মাইন্ডসেট ওভার দ্য ইয়ার্স তৈরি হয়েছে, ফলে কি ওই যে ব্লগাররা যখন অভিযোগ জানাতে যাবে নিরাপত্তার জন্য যে এটা এসেতে, ওই থানার কর্মকর্তা প্রথমে বললেন আচ্ছা আপনারা এগুলো লেখেন কেন? কিন্তু সেই থানার কর্মকর্তা ওই হেফাজতে শফি যখন আমাদের নামে খোলা চিঠি লিখবে যে ক খ গ এরা নাস্তিক মুরতাদ কাফের, এবং এমনকি শুধু সেখানে অধ্যাপক অজয় রায়ের নামও আছে, মুনতাসির মামুন, আমি, জাফর ইকবাল, এদের ইমরান, এদের সঙ্গে অজয় রায়, রামেন্দু মজুমদার। আচ্ছা রামেন্দু মজুমদার, অজয় রায় এগুলো কি করে মুরতাদ হচ্ছে? তো এইগুলোর জন্য তো কোনো তো ব্যাখ্যা যুক্তির দরকার হয় না, তারা এগুলো করছে। 85 জনের তালিকা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা বললাম এই তালিকা যারা তৈরি করেছে তারাই তো হত্যা করছে। তুমি কোথায় যে পুলিশ সবসময় যে ব্লগার হত্যার ব্যাপারে বলছে ক্লু খুঁজে পাচ্ছি না। ক্লু খুঁজতে হবে কেন? তারা তো ঘোষণা দিয়ে হত্যা করছে। হেফাজতে ইসলাম আর হরকাতুল জেহাদ বলেন বা আনসারুল্লাহ বাংলা টিম বা ইগরা যারা হত্যাগুলো করছে তারা তো ঘোষণা দিয়ে, তাদের ওয়েবসাইটে ঘোষণা দিচ্ছে। আমরা অভিজিতের হত্যার সময় দেখলাম যে 2 বছর ধরে ওই ফারাবি ছেলেটা কিভাবে উন্মাদনা তৈরি করেছে অভিজিৎকে হত্যার জন্য। শুধু অভিজিৎ কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি বিষোদ্গার সে করেছে, কিন্তু তাকে রাজীব হত্যার পর গ্রেফতার করা হয়েছিল, ছেড়ে দেওয়া হলো। এবং অভিজিৎ নিহত না হলে ফারাবি কিন্তু তার ওই দুষ্কর্ম চালিয়ে যেত। তো সেখানে প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে বিষোদ্গার করছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেটা ব্যবস্থা নেয়নি। তারা নিয়েছে না ইসলামী, এটা ওই যে ইমানি দায়িত্ব, যেটা হেফাজতিরা সন্ত্রাসীরা বলে ইমানি দায়িত্ব পালন করছে। আর পুলিশের মধ্যে তো এই মাইন্ডসেটগুলো ঢুকেছে, তো এই প্রবণতাগুলো। একজন জঙ্গিকে যখন ধরা হবে, আপনার কাগজে বেরিয়েছে, ইন্টারোগেশনের সময় প্রশ্ন করা হয় আচ্ছা হুজুর, এমন জঙ্গি হচ্ছে সব পুলিশের কাছে হুজুর, হুজুর আপনি নাকি অমুক দিন অমুকের সঙ্গে বৈঠক করেছেন, আর সেই জঙ্গিটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশ্নের জবাব দিচ্ছে না। আর রিপোর্ট দেওয়া হচ্ছে কি জিজ্ঞাসাবাদ করে জানা গেল তার কাছ থেকে কিছুই পাওয়া গেল না, ছেড়ে দেওয়া হলো, সে এসে আবার জঙ্গি তৎপরতায় যুক্ত হচ্ছে। এই যে বললাম যে পাকিস্তানি মাইন্ডসেট যেটা হয়েছে আমাদের প্রশাসনের সর্বত্র, এগুলো এর জন্য আপনার সংস্কৃতির যে লড়াই বাচ্চা বলছে, এটা খুব কঠিন একটা লড়াই। এটা পুলিশ প্রশাসন দল আপনার সর্বক্ষেত্রে এই লড়াইটাকে অব্যাহত রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। না হলে ওই যে সহিষ্ণুতার কথা বলছি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, ধর্মনিরপেক্ষ মানবিক বোধের কথা বলছি, এর কোনোটাই আমরা ধরে রাখতে পারবো না। জেনারেল রশিদ, আবার আপনার কাছে আসা সেই একই কথা, প্রশাসনের ভিতরে থাকা কেউ ব্যক্তিবর্গ, গোষ্ঠীবর্গ, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে এদেরকে এই যে এমনকি রাজনৈতিক নেতারাও কখনো বুঝে কখনো না বুঝে যে প্রশ্রয়ের সংস্কৃতি, মৌলবাদীদেরকে, খুনি গোষ্ঠীকে, অন্ধকারের শক্তিকে, আপনার কাছে কি মনে হয় যে সংস্কৃতির লড়াইটার কথা বলা হচ্ছিল, আমাদের প্রশাসন তো এক ধরনের সিস্টেমেটিক ব্রিটিশ সিস্টেমের ভিতর দিয়ে গিয়েছে, তাদের ট্রেনিং, ফাউন্ডেশন ট্রেনিং, কিন্তু আপনার মনে হয় যে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ এখন প্রয়োজন হয়ে পড়েছে? প্রয়োজন তো হয়েছেই, কিন্তু সেটি যে মেটানো হচ্ছে না সেটা আমি বলবো না। কিন্তু গোড়ায় যদি গলদ থাকে তখন মনস্তাত্ত্বিক ট্রেনিং দিয়ে আপনি এটার সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না, তেমন ফল পাওয়া যাচ্ছে না। সেটি হলো যে আগেই বলেছি যে তার কোন চেতনায় সে ছোটোবেলা থেকে বড় হচ্ছে। তো এখন যদি সে সংকীর্ণ ধর্মীয় চেতনা, জিহাদি চেতনাতে সে বড় হয়, তারপরে সে এই মানবিকতা, সংস্কৃতি, সভ্যতার এই চেতনা তার থেকে দূরে চলে যায়, তো সে এসে যখন বসছে তখন তো সে স্বভাবতই এই মৌলবাদী শক্তিকেই সে প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষভাবে সহায়তা করবে। তাহলে এখানে মূল যে জায়গাটা আছে সেটি হচ্ছে আমাদের এখানে দেখেন 1975 পরবর্তী সময়ে এই পিরিয়ডে যারা প্রশাসনে ঢুকেছেন তাদের একটা বড় অংশ আমার মনে হয় এই যেটা তারা পলিটিক্যালি দেখে টেখে ঢুকিয়ে ওই এলিমেন্টসটাকে বসিয়েছে, যেটাকে আমি
এক কথা বলি বাংলাদেশ বিরোধী চেতনার লোক। তো তারা যখন কাজ করে তখন তাদের উপরে মনস্তাত্ত্বিকতা প্রয়োগ করে আপনি কতটুকু ফল পাবেন সেটি আমার কাছে যথেষ্ট প্রশ্ন আছে। আবার যে নতুন জেনারেশন, যেটা বাচ্চু ভাই বললেন, যে যারা এখন থেকে বাংলাদেশকে চিনছে, বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, তো তারা যখন আবার বসবেন তখন তাদের চেতনা থাকবে এটিকে বিকশিত করার জন্যে আপনার তখন মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ খুব ভালো ফল দেয়। তো এক্ষেত্রে এইটিও একটা লড়াই। আপনি ঢোকানোর সময় বাংলাদেশে দেখা গেছে যে এরা যেহেতু সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রচুর অর্থবিত্তের মালিক থাকার কারণে আমার মনে হয় এটি তারা একটা সুবিধাজনক জায়গায় আছে এবং সেই সুবিধার বেনিফিট তারা নিচ্ছে। এই অর্থবিত্ত প্রয়োগ করে তারা প্রশাসনে ঢুকছে, পুলিশে ঢুকছে, আর্মিতে ঢুকছে, সব জায়গায় ঢুকছে। তো সেখানে আপনি এই অর্থবিত্তটাই একটা বড় পৃষ্ঠপোষকতা হিসেবে কাজ করছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এটিকে একটা পলিটিক্যাল ইকোনমিক প্রজেক্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি। তো জামায়াতে ইসলামের একটা ভীষণ একটা বড় একটা ইসলামিক এম্পায়ার সে গড়ে তুলেছে। এখানকার যে টাকাটা সে ব্যবহার করছে সব ক্ষেত্রেই, জঙ্গি তৈরিতেও ব্যবহার করছে, সমাজের এটাকে আমরা বলবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংও সেটা প্রচুরভাবে ব্যবহার করছেন। তো এইখানে এগুলোকে যদি সামগ্রিকভাবে না দেখে আমি শুধু একটা আইসোলেটেডলি যদি দেখি যে না এখানেই সমস্যা আইসোলেটেড হতে পারে, তবে আমাদের এখানে মনে হয় এটা খুব ইন্টিগ্রেটেড ইন্টারওভেন প্রবলেম। এটি আপনি একটা ঢেল দিয়ে আপনি ওটাকে শেষ করতে পারবেন না। আপনাকে একটা ব্যাপক হলিস্টিক অ্যাপ্রোচ এবং আমি বলবো একটা সমন্বিত প্রক্রিয়াতেই মাঠে নামতে হবে সবাইকে নিয়ে। ধন্যবাদ আপনাকে, এবং আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু আমাদের আরও একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন গোলটেবিল, আমরা কথা বলছি মুক্ত চিন্তার স্বাধীনতা দিবসের আলোচনা। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আবার আলোচনায় ফিরছি আমরা। মুক্ত চিন্তার স্বাধীনতা, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা উত্তরণের কথা বলছিলাম, উত্তরণের জন্য অনেকগুলো অপশনের কথা আপনি শুরু করেছিলেন, তারপরও শেষ কথাগুলো শুনি। আমাদের শেষে এসে বলবো যে আসলে দুটো জায়গায় এই মুহূর্তে খুব জরুরিভাবে, আমার মনে হয় একেবারেই জরুরি, স্বল্পতম সময়ে হাত দেওয়া উচিত সরকারের। একটু হচ্ছে শিক্ষা আর একটু হচ্ছে অর্থনীতি। মৌলবাদের অর্থনীতির বিশাল একটা কর্মকাণ্ড দেশে চলে, এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। কিভাবে করবে সেটা সরকারের ব্যাপার, বা এই যে আমাদের রশিদ ভাইরা আছেন তারা জানেন। আর একটা শিক্ষা, আপনি তিনমুখী শিক্ষার নীতি রেখে আপনি একটি আপনাকে একটা পরিসংখ্যান দিই, আমাদের বাজেটে রাখার 3 লাখ কোটি টাকা, জামাতের টার্নওভার 2 লাখ কোটি টাকা একটি দলের। আমি সে জায়গায় একটা জিনিস বলছি। আর হচ্ছে শিক্ষাতে আপনি মাদ্রাসা শিক্ষা রেখেছেন, বাংলা মিডিয়াম রেখেছেন, ইংরেজি মিডিয়াম রেখেছেন। আপনি একটা শিশুকে 3টা বাচ্চাকে 3 জায়গায় বড় করছেন এবং তাকে 3টা ভুল ধারণায় বা ভিন্ন ধারণা দিচ্ছেন, ভুল বলুন না, ভিন্ন ধারণা দিচ্ছেন, এবং তার মূল্যবোধটা ভিন্নভাবে গড়ে উঠছে। আজকে যে ছেলেটি মাদ্রাসায় পড়ে তার বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই, কিন্তু তার শিক্ষাটা তো ভুল দেওয়া হচ্ছে। তাকে তো বলাই হচ্ছে যে জবাই করলে বিধর্মীদেরকে তুমি বেহেশতে যাবে, এটা তো একটা স্বাভাবিক জিনিস শেখাচ্ছে। এইটাকে আপনি কি করে অ্যালাউ করছেন আমি তো বুঝি না। এবং সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, সেখানে জাতির জনকের নাম নেই, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেই, কি আছেটা কি বাঙালি সংস্কৃতি? হ্যাঁ, পতাকা তোলা হয় না, কিছুই করা হচ্ছে না। সেটি কম না, প্রতি বছর নাকি আমি শুনেছি 7 লক্ষ লোক নাকি পাস করে বের হয় ওখান থেকে। আর হচ্ছে এখানে আমাদের মূল ধারা যে শিক্ষা, সেটির অনেক দুর্বলতা আছে, সেখানে আমাদের হাত দেওয়া উচিত। আর 3 নম্বর হচ্ছে আপনার ইংরেজি মাধ্যম, এটি আলাদা একটা ক্লাস তৈরি করছে এবং মেধাটাও পাচার হচ্ছে। আমার কথা হচ্ছে আপনি একমুখী শিক্ষা করতে হবে। আপনি যদি ধর্মশিক্ষা রাখেন, সেই ধর্মশিক্ষাটাকে মূলধারা শিক্ষার মধ্যে ইনকর্পোরেট করেন। আমার কথা হচ্ছে ধর্মকে তো আপনি তো সোশ্যাল থেকে 5টা ইনস্টিটিউশনকে বাদ দিতে পারেন নাই, ওটা রাখেন, রেখে আপনি একটা ধর্মনিরপেক্ষ মূল্যবোধের জেনারেশন তৈরি করেন। এছাড়া, এবং এটা ইমিডিয়েট, অনেক সময় চলে গেছে, আমি বলবো অনেক সময় চলে গেছে, কারণ আপনি মাদ্রাসা বেড়েছেন। স্বাধীনতার পর মাদ্রাসা সারা দেশে কতটা ছিল পরিসংখ্যান? 5000 সামথিং, হ্যাঁ, 5000-এর মতো। এখন 70,000-এর উপরে, আরো বেশি 1 লক্ষ। তাহলে আপনি কেন? আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতারাও গ্রামে গিয়ে মাদ্রাসা বানাচ্ছেন, স্কুল বানাচ্ছেন না। আপনি এই মাদ্রাসাগুলোর কি কোনো রকম রেজিস্ট্রেশন আছে?
শিক্ষা কার্যক্রমের কোনো রকম সরকারি অনুমোদন আছে? কিচ্ছু নেই। ওদের যা ইচ্ছা তাই পড়াচ্ছে, যেখানে ইচ্ছা মাদ্রাসা বানাচ্ছে। তো আমি আজকে প্রাইমারি স্কুল করতে গেলে সরকার দেবে? দেবে না তো। তো আমাকে দেবেন না, আপনি ওকে দিচ্ছেন কেন? ও শুধু ইসলামের একটা লাইসেন্স ব্যবহার করছে বলে। না, একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি স্কুল না করে কেন মাদ্রাসা করলেন, স্কুল বানাতে 50 জায়গায় পারমিশন নিতে, মাদ্রাসা বানাতে কিছু লাগে না। কোনো পারমিশন লাগে না। তাহলে আপনি এখানে জঙ্গিবাদ পয়দা করার জন্য আপনি উর্বর কিছু জায়গা তৈরি করছেন, এবং কিছু সেই 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 মানুষগুলো সমাজে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে, এবং তারা ইনফ্লুয়েন্স করে ফেলছে এখন আন্তর্জাতিক রাজনীতির কারণে আজকে উচ্চবিত্ত ছেলেদেরকে, যার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এখন জঙ্গিবাদের উত্থান দেখছি। সো আমাদের কিন্তু পুরো জিনিসটা একবার রিভিজিট করা উচিত, এবং ইমিডিয়েট। আমি মনে করি না যে আর কোনো সময় আছে আমাদের হাতে, সত্যি কথা বলি। আপনি ভিশন 21, ভিশন 2041 দেখছেন, কিন্তু আপনি আসল জায়গায় যদি হাত না দেন তা তো হবে না। মাঝখানে তো ভিশন 2030 চলে আসছে। ডক্টর জিয়া, আপনি খুব সংক্ষেপে যদি বলেন শেষ কথা। না, আমি অ্যাবসলিউটলি বাচ্চু ভাইয়ের সাথে একমত। তবে আমি যে কথাটি আমরা আলোচনা করছিলাম, আজকে তো স্বাধীনতা দিবস, আজকে বহু বছর আগে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু আমরা যেই মানে দীর্ঘদিন যেই জাতাকলের মধ্যে আমাদের যে কালচার যে তৈরি হয়েছে, এটা ভাঙার জন্যে আমি মনে করি বর্তমান যারা শাসন ক্ষমতায় আছে তাদেরকে এই বঙ্গবন্ধু, এই মুক্তিযুদ্ধ, এই অসাম্প্রদায়িক চেতনা, এই অসাম্য, এগুলোকে বিচ্ছুরিত করতে হবে। এবং সেটা করার জন্য যেটা 21 বছরে আমাদেরকে যেমন একটা বিশাল পেছনে ফেলে দিয়েছে, আজকে যেমন আমরা সামনের দিকে এগুতে চাচ্ছি, আমার মনে হয় এই যে সাংস্কৃতিক উপাদানগুলো, এই যে আজকে আমরা যেগুলো কথা বললাম, আপনার বাংলাদেশে প্রচুর ফরেন মিশন আছে, তাদের মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিশাল একটা জিনিস আমরা পেয়েছি। এটাকে আমরা কতটুকু কাজে লাগাচ্ছি? আপনি ছাত্রলীগের খারাপ কথা বলছেন, ঠিক আছে, কিন্তু এটা তো একটা অর্গানাইজ ফোর্স, তাকে আপনি একটু অর্গানাইজ কাজে লাগানো, আপনি কাজে লাগান, তাকে দেশ গঠনের কাজে লাগান, আপনি এইভাবে চিন্তা করুন। তারা হলে পরে কিন্তু মুক্তিযুদ্ধের চিন্তার জগতে পরিবর্তনের কথা বলছেন শাহরিয়ার কবির। না, বাচ্চু যেটা বললেন যে একমুখী শিক্ষার কথা, আমাদের সংবিধানে কিন্তু পরিষ্কারভাবে একমুখী শিক্ষার কথা আছে, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে তিনমুখী হয়ে গেছে। এইটারই সমাধানটা কবির চৌধুরী শিক্ষা কমিশনের রিপোর্টে ছিল। তিনি মাদ্রাসার ব্যাপারে বলেছেন যুগোপযোগী করতে হবে, এবং ক্লাস 8 পর্যন্ত আলাদা মাদ্রাসা কারিকুলাম বলে কিছু থাকবে না, জেনারেল কারিকুলাম মাদ্রাসায় পড়াতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জেনারেল থেকে শুরু করে মাদ্রাসা সর্বত্র, ইংলিশ মিডিয়াম সর্বত্র এটা বাধ্যতামূলক করতে হবে। ইতিহাস এবং চেতনা, যে চেতনাটা বিধৃত হয়েছে 72-এর সংবিধানে, ওই যদি জেনারেশন আমরা তৈরি করতে না পারি, মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম যদি আমরা তৈরি করতে না পারি, এই স্বাধীনতা কখনো অর্থবহ হবে না আমাদের কাছে। এবং স্বাধীনতার যে সুফল, যেটা আমরা 72-এর সংবিধানে যেটা দেখেছিলাম, আমাদের স্বাধীনতার যারা নেতৃত্ব দিয়েছেন, স্বপ্ন দ্রষ্টারা, 30 লক্ষ শহীদ পরিবারের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে গেলেও আপনাকে মুক্তিযুদ্ধের চেতনা সর্বক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে হবে। আমরা কালকেও বলেছে, আমাদের কোনো প্রশাসনিক পদে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারীদের আমরা দেখতে চাই না। সর্বত্র সরকারে থাকুন, বিরোধী দলে থাকুন, মুক্তিযুদ্ধের চেতনাই হবে আমাদের ভিত্তি। শাহরিয়ার কবির, আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল রশিদ, আপনাকে ধন্যবাদ। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজ স্বাধীনতা দিবস, সর্বত্র আজ উৎসবের আমেজ। উৎসব ভালো জিনিস, উৎসব মানুষকে খুশি করে, উৎসব আনন্দ বিলিয়ে দেয়, উৎসবে মানুষ আনন্দ বিলিয়ে দেয় একে অন্যের মাধ্যমে। কিন্তু এই উৎসবের দিনে নতুন উৎসবে, নতুন শপথের উৎসবে ঢাকা পড়ুক অশুভের আস্ফালন, নতুন করে ভাবনার জায়গাও কিন্তু আজকের দিনটি, সেই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, 71-এর সাথে থাকবেন।